আজকের লেকচারে আমরা ফিজিক্স সেকেন্ড পার্টে 8 নাম্বার চ্যাপ্টারের সেকেন্ড লেকচার শুরু করব এবং এই সেকেন্ড লেকচারে টপিক নাম্বার 6 থেকে টপিক নাম্বার 10 নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমে টপিক নাম্বার 6 দিয়ে শুরু করি। টপিক নাম্বার 6 হচ্ছে স্পেস টাইম। এখন স্পেস টাইম একসাথে চিন্তা করার আগে একটু বলে নিই যে আইনস্টাইনের যে থিওরিটা লাস্ট লেকচারে আমরা দেখেছি, ওই থিওরির কারণে কিছু রেজাল্ট এমন আসবে যেগুলো আমরা মানতে কষ্ট হবে। তো মানতে কষ্ট হবে এমন রেজাল্টগুলো আসার আগে তাই আমি এইটা মানার জন্য যেন সহজ হয়, সেই সহজ হওয়ার ব্যাপারটা একটু দেখাবো। তো সেটার জন্য আমরা প্রথমে দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করব, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে এস প্রাইম। এখন আমি এস এর কোঅর্ডিনেট সিস্টেম আঁকবো। তো এস এর ক্ষেত্রে আমরা এক্স ওয়াইজের 3টা কোঅর্ডিনেট না চিন্তা করে শুধু 2টা কোঅর্ডিনেট চিন্তা করবো, এতে আমাদের আঁকতে সুবিধা হবে এবং চিন্তা করতে সহজ হবে। তো এক্স এবং ওয়াই 2টা কোঅর্ডিনেট আমরা চিন্তা করলাম। আচ্ছা, এগুলো স্ট্রেট লাইন, কিন্তু এটা আঁকার সময় একটু বাঁকা মনে হচ্ছে, আসলে বাঁকা না, চিন্তা করি যে এটা স্ট্রেট লাইন। এখন এস প্রাইম নামে দ্বিতীয় আরেকজন অবজারভার চিন্তা করি, কিন্তু দ্বিতীয় অবজারভারের মূলবিন্দুটা এখানে চিন্তা করি। তো সেই ক্ষেত্রে এটা হবে দ্বিতীয় অবজারভারের এক্স প্রাইম আর এটা হবে দ্বিতীয় অবজারভারের ওয়াই প্রাইম। এখন যদি খেয়াল করি যে দ্বিতীয় অবজারভারের ক্ষেত্রে কিন্তু যে স্থানাঙ্কগুলো আসবে সেটা কিন্তু প্রথম অবজারভার অর্থাৎ এস এর সাথে মিলবে না, একটু পার্থক্য থাকবে। আমরা একটু ধরে নিই যে এটা হচ্ছে 3 4 5 6 ঘর, আর এদিকে ধরে নিই 1 2 3 4। তো আমরা যদি এভাবে 4 ঘর ধরে নিলাম, তো সেই ক্ষেত্রে একটু যদি খেয়াল করি যে এস প্রাইমের মূলবিন্দু সাপেক্ষে এস এর মূলবিন্দু অর্থাৎ এই মূলবিন্দুটা কত দূরে, এটা কিন্তু 1 2 3 4 5 6 6 ঘর ডানে, 1 2 3 4 4 ঘর উপরে। তাহলে কি এটা বলা যায় না যে এক্স ওয়াইয়ের মূলবিন্দু এস প্রাইমের ক্ষেত্রে 6,4, তার মানে এক্স প্রাইমের যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কীরূপ হবে? এখানে আমরা লিখি এক্স প্রাইমের যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হবে এক্সের স্থানাঙ্ক যোগ এই 6 ঘর, আর ওয়াই প্রাইম যেটা সেটা হবে ওয়াইয়ের স্থানাঙ্ক যোগ 4 ঘর, এই 4 ঘর। তাহলে আমরা যদি এক্স আর ওয়াইয়ের মান ধরি 0 0, সেক্ষেত্রে এক্স প্রাইম ওয়াই প্রাইম আসতেছে কত? 6 আর 4। তো এটা হচ্ছে 2টা অবজারভারের জন্য এক্স্যাক্টলি এক্স আর এক্স প্রাইম, ওয়াই আর ওয়াই প্রাইমের যেই ডিফারেন্সটা। এখন এই ডিফারেন্স, এই যে পরিবর্তনটা, এটা কিন্তু এক প্রকারের রূপান্তর। এটা গ্যালিলীয় রূপান্তর না লরেন্স রূপান্তর সেটা এখন আমাদের দেখার বিষয় নয়। আমরা এখন যেটা আসলে দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যদি এখানে মনে করো 2টা বিন্দুর কথা চিন্তা করি, একটা হচ্ছে এই বিন্দুটা এ, আরেকটা হচ্ছে এই বিন্দুটা মনে করি এটা বি। তাহলে এই 2টা বিন্দু যদি আমি এভাবে চিন্তা করি যে এ বিন্দু প্রথম কাঠামোতে এর লোকেশন কত, এটা মনে করি এটা হচ্ছে 0,4 1 2 3 4, ঠিক আছে। আর বি বিন্দুটা কত? বি বিন্দুটা হচ্ছে 1 2 3 4 5, ধরে নেই যে এটা হচ্ছে 5,0। এগুলো কিন্তু এক্স ওয়াইতে, তার মানে এস প্রাইমের সাপেক্ষে। আমি যদি এই সেম বিন্দুটাকে আচ্ছা, আগেরটা ছিল এস এর সাপেক্ষে, সরি, আর এখন যদি আমি এস প্রাইমের সাপেক্ষে চিন্তা করি সেই ক্ষেত্রে এর ভ্যালু কত আসবে? এর ভ্যালুতে এক্সের মান আসবে 1 2 3 4 5 6, ওয়াইয়ের মান আসবে 4 যোগ 4 8। এখানে বসালেই হয়ে যাবে। এক্সের মান 0 বসালে আসতেছে 6, ওয়াইয়ের মান 4 বসালে আসতেছে 4 যোগ 4 8। আর বি বিন্দুটা কি হবে? এস প্রাইম কাঠামোর সাপেক্ষে সেম একইভাবে এক্স অ্যাক্সিস এটা হবে 11 আর ওয়াই অ্যাক্সিস এটা হবে 4। এই যে 5-এর সাথে 6 যোগ করে 11, 0-এর সাথে 4 যোগ করে 4, অথবা এখান থেকে গ্রাফ থেকে কিন্তু আমরা বলতে পারি যে 6 ঘর 7 8 9 10 11, এভাবেও বলতে পারতেছি। তো এ আর বি বিন্দু কিন্তু আমরা যদি চিন্তা করে দেখি এক্স্যাক্টলি এই বিন্দুগুলোর যে মানগুলো, সেই মানগুলো কিন্তু ঠিক নেই, চেঞ্জ হয়ে গেছে, মানগুলো চেঞ্জ হয়ে গেছে। কিন্তু একটা জিনিস যদি খেয়াল করি যে ডেল এক্স আর ডেল ওয়াই এটা কি সেম আছে কি না। তো প্রথম ক্ষেত্রে এবির ক্ষেত্রে খেয়াল করি, এবির ক্ষেত্রে ডেল এক্স কত? 5-এর থেকে 0 গেলে 5, এইটুকু 5। ওয়াইয়ের ক্ষেত্রে ডেল ওয়াই কত? 0 আর 4-এর মধ্যে ডিফারেন্স, ঠিক না? তাহলে এই ডিফারেন্সটাও 4, ডিফারেন্সটা চিন্তা করতেছি আমরা পরম মান। একইভাবে আমরা যদি সেকেন্ড কোঅর্ডিনেটে এই 2টা বিন্দুর কথাই চিন্তা করি, বাট এদের ইন্ডিভিজুয়াল মানগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হচ্ছে, ঠিক না? বাট আমরা যদি ডেল এক্স আর ডেল ওয়াইয়ের কথা চিন্তা করি, ডেল এক্স কত আসতেছে?
ডেল এক্স আসতেছে 6 থেকে 11 বিয়োগ করলে থাকে কত 5, আর ডেল ওয়াই কত আসতেছে 8 আর 4-এর ডিফারেন্সটা কত 4। আমরাও এখানেও পরম মান চিন্তা করতেছি। তাহলে দেখো তো ডেল এক্স আর ডেল ওয়াই কিন্তু আসলে দুই জায়গাতেই সেম আছে। ইন্ডিভিজুয়ালি এক্স এবং ওয়াই এর যে মানগুলো x1 y1 x2 y2, এই মানগুলো কিন্তু প্রাইম কোঅর্ডিনেটে চেঞ্জ হয়ে গেছে। x1 প্রাইম y1 প্রাইম কিন্তু চেঞ্জ হয়ে গেছে 6 আর 8, বাট ডেল এক্স কিন্তু আসলে দুই জায়গাতেই সেম আছে, ডেল ওয়াই সেম আছে। ওকে, এখন আমরা আরেকটা একটু ভিন্ন করে এই জিনিসটা দেখব। একটু ভিন্ন করে দেখার জন্য আমি আরেকবার কোঅর্ডিনেট আঁকবো। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের মানতে সুবিধা করবে যে আমরা পরে যেগুলো চিন্তা করবো সেগুলো ঠিক আছে কিনা। তো আমি এখানে আরেকটা এস কোঅর্ডিনেট আঁকি, এটা হচ্ছে এক্স ওয়াই, এটা হচ্ছে এস অবজারভার, আর এটার সাপেক্ষে আমি ওয়াই কোঅর্ডিনেটটা একটু বাঁকা করে আঁকবো এবার। আচ্ছা, আমার টার্গেট ছিল মূলবিন্দু একই রাখা, তো আমরা মূলবিন্দুটা একই ধরে নেই আপাতত। এই এস প্রাইমটা একটু বাঁকা, তাহলে এটা হবে এক্স প্রাইম, এটা হবে ওয়াই প্রাইম। তো এখন আমি এখানে একটা দুটো বিন্দু চিন্তা করি। দুটো বিন্দুর ক্ষেত্রে প্রথম বিন্দুটা হচ্ছে এ, পরের বিন্দুটা আমি এসের সাপেক্ষে এটা সমান্তরাল করি। এই এসের সাপেক্ষে বলতে এক্সের সাপেক্ষে আমি এটাকে সমান্তরাল চিন্তা করলাম, এটা হচ্ছে বি। এখন এ আর বি এর কোঅর্ডিনেটের এক্স্যাক্ট মানগুলা, যে x1 y1 x1 প্রাইম y1 প্রাইম, এইসব মানগুলা কিন্তু আগেরটার মতো ভিন্ন ভিন্ন আসবে, কিন্তু এখানে ওইটার সাথেও একটা নতুন জিনিস অ্যাড হয়েছে। সেই জিনিসটা কি, আমি যদি একটু খেয়াল করি যে এখানে ডেল এক্স বলে একটা কথা আছে, এটুকু ডেল এক্স, ঠিক না? বাট এ আর বি এর মধ্যে কি ডেল ওয়াই বলে কোনো কথা আছে? ওয়াই অ্যাক্সিসে কিন্তু এই বি এর যেই মানটা, ওয়াইয়ের মানটা যা হবে, এরও কিন্তু ওয়াইয়ের মানটা সেম, বাট দুইটার এক্সের মান কিন্তু ভিন্ন, x1 আর x2 কিন্তু ভিন্ন। এই জন্য আমি x1 x2 থেকে বিয়োগ করে একটা ডেল এক্স পাবো। বাট y1 y2 কিন্তু বিয়োগ করলে আমি কোনো ডেল ওয়াই পাবো না, আসলে ডেল ওয়াইয়ের মানটা হবে তখন 0। ডেল এক্সে কিন্তু একটা মান থাকবে, একটা না একটা মান থাকবে, ঠিক না? এখন আমি এটার মান একটা সংখ্যা ধরে নিতে পারি, মনে করি এটা 5, বাট ডেল ওয়াইয়ের কোনো মান নেই। এবার আমি এস প্রাইম কোঅর্ডিনেটে চিন্তা করি। এস প্রাইম কোঅর্ডিনেটে যদি আমরা চিন্তা করতে চাই তাহলে কিন্তু আমাদের এভাবে চিন্তা করতে হবে। তো এভাবে চিন্তা করলে এখানে ডেল এক্সের যে মানটা, এটাকে আমরা ডেল এক্স প্রাইম বলি, এই মানটা কি 5-এর সমান না আগেরটার সমান? কিন্তু নাই। আর ডেল ওয়াইয়ের মান যদি চিন্তা করি, ওয়াই না অ্যাকচুয়ালি ডেল ওয়াই প্রাইম, সেই ক্ষেত্রে কিন্তু এবার 0 আসতেছে না, কোঅর্ডিনেটটা একটু বাঁকানো না? তাহলে কিন্তু এবার ডেল ওয়াই প্রাইম বলে একটা মান আসবে, ঠিক কি না? একটা কিছু আসবে। তো আমরা যদি খেয়াল করি, আমি মনে করো আন্দাজে ধরে নিলাম যে এটা হচ্ছে 4, তাহলে এটা আসতে হবে 3। কেন? কারণ এটা 4 আর এটা 3 হলে পিথাগোরাস চিন্তা করো, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 5। আবার এস কোঅর্ডিনেটে চিন্তা করো, পিথাগোরাস 5 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এটাও 5 আসতেছে। তাহলে কিন্তু এ বি দণ্ডটার যে দৈর্ঘ্যটা সেটা সমান আছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি ডেল এক্স আর ডেল এক্স প্রাইম কিন্তু এখন আর সমান নেই আগের ম্যাটটার মতো। ডেল ওয়াই আর ডেল ওয়াই প্রাইমটা কিন্তু আগের মতো সমান নেই, বাট একটা কিছু তো সেম আছে। সেই কিছুটা হচ্ছে গিয়ে এই দুটার স্কোয়ার করে রুট করলে এটাকে আমরা বলবো স্পেস লেন্থ, বা নর্মালি কোনো বস্তুর দৈর্ঘ্য। এখন একটু চিন্তা করে দেখি, তাহলে এই জায়গাটায় কি হচ্ছে? এই জায়গাটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ করার কারণে ইন্ডিভিজুয়াল ডেল এক্স, ডেল ওয়াই এবং ডেল জেড, ডেল এক্স প্রাইম, ডেল ওয়াই প্রাইম, ডেল জেড প্রাইম, প্রাইম কোঅর্ডিনেটের সমান নাও হইতে পারে, ঠিক কি না? সমান নাও হইতে পারে, বাট ওভারঅল জিনিসটা যেটা দৈর্ঘ্য বলে যেটাকে, সেই দিক দিয়ে আবার সমান হয়ে যাচ্ছে, ঠিক না? এখন আমি একটা নতুন জিনিস দেবো, ইন্ট্রোডিউস করব। সেই জিনিসটা যদি তোমরা নিতে পারো তাহলে হচ্ছে এই চ্যাপ্টারের যেই এই লেকচার আমরা যে রেজাল্টগুলো পাবো আইনস্টাইনের থিওরির, সেগুলো আমরা মানতে সুবিধা হবে, সেগুলো আমাদের কাছে অ্যাবসার্ড বা কাল্পনিক অবাস্তব এরকম লাগবে না। সেটা কি? সেটা হচ্ছে আমরা এখানে যেটা দেখলাম যে স্পেসে যে লেন্থটা, আমরা বলতে পারি স্পেসটা দুইজনের জন্য সমান, কিন্তু কোঅর্ডিনেটের ভিন্নতার কারণে, অক্ষের ভিন্নতার কারণে, অর্থাৎ অবজারভারের ভিন্নতার কারণে, এস এবং এস প্রাইমের ভিন্নতার কারণে ইন্ডিভিজুয়াল যে মেজারমেন্টগুলো আসতেছিল, ডেল এক্স প্রাইম, ডেল ওয়াই প্রাইম, সেগুলো ভিন্ন হইতে পারে। এখন আমরা এটা তো স্পেসের কথা বলতেছি, আমরা হচ্ছে স্পেসের সাথে টাইম মিলায়ে চিন্তা করি। স্পেস টাইম এই দুটা আলাদা ওয়ার্ড না, এই দুটা একসাথে একটা ওয়ার্ডের মতো চিন্তা করি। তাহলে স্পেস টাইম যদি হয়, স্পেস টাইম একত্রে থাকলে নিশ্চয়ই
এই ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড এর সাথে ডেল টি অর্থাৎ টাইমের পরিবর্তন নিয়ে একটা সামথিং কিছু একটা হবে। ওভারঅল সবটা নিয়ে যেটা হবে সেটাকে স্পেস টাইম লেন্থ বলে। উপরের ক্লাসে গেলে দেখবে সেটাকে স্পেস টাইম লেন্থ বলে, অনেকে ইন্টারভ্যাল বলে, কারণ এখানে যেহেতু সময়ের ব্যাপারটা আসে। লেন্থ, ইন্টারভ্যাল একটা কিছু বললেই হলো। এখন কথা হচ্ছে স্পেস টাইম যখন একত্রে চিন্তা করব, তো একত্রে যদি একটু চিন্তা করো এটার সাথে দেখো তো, ডেল এক্স যদি চেঞ্জ হয়, এক্স প্রাইম হয়, মানটা যদি সমান না থাকে, এখানে ওয়াই এবং জেডের মধ্যে কোনো না কোনোটা কী করতে হবে, চেঞ্জ হতে হবে, যাতে ওভারঅল মানটা, এই ডিস্টেন্সের যে লেন্থটা, এটা আবার সমান চলে আসে। তো আমি যদি তোমাদেরকে বলি যে ডেল এক্স স্কোয়ার, ডেল ওয়াই স্কোয়ার আর ডেল জেড স্কোয়ারের সাথে আলোর বেগ সহ টাইম গুণ করে স্কোয়ার করে বিয়োগ করলে যে জিনিসটা আসে, রুট করলে, এটাকে স্পেস টাইম বলে। এবং উপরের ক্লাসে গেলে দেখবে এই সূত্রটা ডিরাইভেশন করা আছে, আমি এটা দেখাবো না এখানে, ওয়াই প্রাইম আর জেড প্রাইম। তাহলে কি বুঝতে পারতেছো যে আমরা দুইটা কোঅর্ডিনেট চিন্তা করতেছি, একটা এস আর একটা এস প্রাইম। বাট এসের সাপেক্ষে আর এস প্রাইমের সাপেক্ষে যদি আমি দেখি, ডেল এক্স আর ডেল এক্স প্রাইম চেঞ্জ হয়ে গেছে, ডেল এক্স আর ডেল এক্স প্রাইম চেঞ্জ হয়ে গেছে, বাট এই ওয়াইয়ের জিনিসটা চেঞ্জ হয় নাই, জেডের জিনিসটা চেঞ্জ হয় নাই। তাহলে উপরের এই রাশিটা নিচের এই রাশিটার সমান কিভাবে হবে? কারণ একটা তো চেঞ্জ হয়ে গেছে, ডেল এক্স প্রাইম। একটু চিন্তা করো তো, আগের লেকচারে কী ছিল, এস আর এস প্রাইমের মধ্যে পার্থক্য ছিল কোথায়? শুধু এক্স অ্যাক্সিসে একটা বেগ ছিল, ওয়াই আর জেড বরাবর কোনো বেগ ছিল না। তো ওয়াই আর জেডের জিনিসটার কোনো চেঞ্জ হবে না, ওয়াই আর জেডটা সেম থাকবে। তো ওয়াই আর জেড সেম আছে, চেঞ্জ হয়েছে কে? এক্স আর এক্স প্রাইম চেঞ্জ হয়েছে। তো এক্স আর এক্স প্রাইম যদি চেঞ্জ হয়, স্পেস টাইম যদি আমি একত্রে চিন্তা করি, সেই ক্ষেত্রে এখানে আর কি চেঞ্জ হবে? হ্যাঁ, আরেকটা জিনিস চেঞ্জ হতে হবে, সেটা হয় সি আর ডেল টি না? তাহলে হয় সি চেঞ্জ হতে হবে, না হলে ডেল টি চেঞ্জ হতে হবে, টাইম চেঞ্জ হতে হবে। আমরা তো অলরেডি জানি আগের লেকচার থেকে যে আলোর বেগটা চেঞ্জ হবে না। যদি আলোর বেগ চেঞ্জ না হয় তাহলে অবশ্যই কোনটা চেঞ্জ হবে? হ্যাঁ, টাইম চেঞ্জ হবে। তার মানে তোমার ঘড়িতে যতক্ষণ যাবে, আরেকজন যদি অনেক বেগে গতিশীল থাকে তোমার সাপেক্ষে, তার ঘড়িতে সেম টাইপের টাইম যাবে না। এখানে বেগের যে পার্থক্যটা, এই বেগের পার্থক্যটা অনেক বড় হতে হবে। আমাদের দৈনন্দিন জীবনের যে বেগের পার্থক্য, এত ছোট বেগের পার্থক্যতে আসলে হয় না। সেটা আমি শেষে দেখিয়ে দেব আজকের লেকচারের। কিন্তু এখানে মেইন আইডিয়াটা কি? মেইন আইডিয়াটা হচ্ছে আমরা স্পেস টাইমকে যদি একত্রে চিন্তা করি, সেই ক্ষেত্রে কিন্তু কোনো একটি স্পেস কোঅর্ডিনেটে মেজারমেন্টটা চেঞ্জ হচ্ছে, এস আর এস প্রাইম অবজারভারের জন্য ডেল এক্স প্রাইম চেঞ্জ হচ্ছে, ভিন্ন হচ্ছে। সেক্ষেত্রে অতিবাহিত যে সময়টা ডেল টি আর ডেল টি প্রাইম সেটা ভিন্ন হতে পারে, এবং আমরা এটা অ্যাকসেপ্ট করব এই একই লজিকে। তো এইটা যদি আমরা অ্যাকসেপ্ট করতে পারি, এখন হচ্ছে আমি আইনস্টাইনের থিওরির কারণে যেই রেজাল্টগুলো আসে, সেখানকার যে 4টা রেজাল্ট, স্পেশাল রিলেটিভিটির 4টা রেজাল্ট তোমাদের এই বইয়ে সিলেবাসের মধ্যে দেওয়া আছে, এবং আমরা সেই 4টা রেজাল্ট আলোচনা করব। 4টা রেজাল্ট আলোচনা করব, কিন্তু আমরা ডিরাইভেশন দেখাবো না একটারও। আমরা সরাসরি সূত্রে যাব এবং এই সূত্রর ব্যবহারটা বলবো একটা ছোট ম্যাথের মাধ্যমে। তো ডিরাইভেশন হচ্ছে প্রত্যেকটার বইয়ের মধ্যেই আছে, এবং বই থেকে আমি দেখার জন্য রেকমেন্ড করব। তো আমরা প্রথমটা চলে আসি। প্রথমটা হচ্ছে টাইমের ক্ষেত্রে যে ডিরাইভেশন শেষে একটা সূত্র আসে, আমাদের এই সূত্রটা মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে এরকম, টি ইকুয়ালস টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমি একটু এটার সাথে মিলিয়ে স্পেসের ব্যাপারটাও বলে ফেলি। টপিক নাম্বার 8-এ স্পেসের ব্যাপারটা কি? স্পেস বলতে আসলে আমি বুঝিয়েছি দৈর্ঘ্য। তো এই দৈর্ঘ্যটা কি? মনে করি একটা প্লেনের দৈর্ঘ্য, একটা রকেটের দৈর্ঘ্য বা একটা গাছের দৈর্ঘ্য। ওকে, এই দৈর্ঘ্যটার ক্ষেত্রে সূত্রটা এরকম হয়, এল ইকুয়ালস টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর লাস্টে আমি এখানে আরেকটা টপিকও এখানে ইনক্লুড করে ফেলি একসাথে, সেটা হচ্ছে ভরের ক্ষেত্রে কি হয়, এম ইকুয়ালস টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। যদি আমরা 3টা টপিক একসাথে দেখি, ভর, স্পেস মানে দৈর্ঘ্য আর হচ্ছে সময়, প্রত্যেকটাতে একটা গুণিতক আছে। এই গুণিতকটা কি? গুণিতকটা হ্যাঁ আগের লেকচারে, লাস্ট লেকচারে শিখে 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবং এই গুণিতকটাই কিন্তু আসলে স্পেস, টাইম এবং ভর এই 3টা জিনিস পরিবর্তন করতেছে। আমরা একটু প্রথম টপিকটার সাথে মিলাই। প্রথম টপিকে আমি কি বোঝাতে চাইছি, যে আমরা
আইনস্টাইনের যে রেজাল্টগুলো এগুলো মানতে কষ্ট হবে। কিন্তু আমি যদি স্পেস টাইম একসাথে চিন্তা করি, আমি এটা মানতে পারবো, যদিও আমরা দৈনন্দিন জীবনে এটা দেখি না কারণ বেগ কম থাকে, কিন্তু মানতে পারবো যে অবজারভারের বেগের ভিন্নতার কারণে যদি কোনো বস্তুর দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে আমাদের কম বেশি হয়, ডেল এক্স কম বেশি হয়, ডেল এক্স আর ডেল এক্স প্রাইম, সেক্ষেত্রে টাইম ডেল টি আর ডেল টি প্রাইম চেঞ্জ হতে পারে। এবং এটার মাধ্যমে বইয়ের মধ্যে দেখানো আছে ভরবেগ সংরক্ষণ সূত্র ব্যবহার করে যে কোনো বস্তুর ভরও কিন্তু আমাদের কাছে ভিন্ন বলে মনে হতে পারে। একজন স্থির অবজারভারের কাছে একটা বস্তুর ভর 1 কেজি হলে একজন গতিশীল অবজারভারের কাছে সেটা 1 কেজি হবে না, ভিন্ন হবে। তো সেই ভিন্নতাই হচ্ছে এই কে। এখানে যদি একটু খেয়াল করি যে ভি এর মান, বেগের মানটা যদি খুব কম হয় আলোর বেগের থেকে, তাহলে কি বলছি, এটা লাস্ট লেকচারে মনে হয় আমি বলেছিলাম যে ভি ডিভাইডেড বাই সি, এটাকে যদি স্কোয়ার করি এটা খুব একটা ছোট সংখ্যা হবে, প্রায় 0 সমান। সেই ক্ষেত্রে এই জিনিসটা হয়ে আসে কত, 1। এবং সেই ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটা সূত্র খেয়াল করি, কে এর মান যদি 1 হয়, তাহলে এখানে কি আসতেছে, টি ইকুয়ালস টু টি নট, এখানে আসতেছে এল ইকুয়ালস টু এল নট, এবং লাস্টেরটা আসতেছে এম ইকুয়ালস টু এম নট। অর্থাৎ বস্তুর বেগ, ভরের কোনো পরিবর্তন হবে না, দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, স্পেসের চেঞ্জ হবে না, এবং টাইমও সেম থাকবে, গতিশীল হোক আর না হোক, অর্থাৎ গতি যদি কম পার্থক্য থাকে দুইটা বস্তুর মধ্যে। তো এই জন্য আমরা দৈনন্দিন জীবনে আসলে এটা ফিল করতে পারি না। আমরা যদি এটা বুঝতে হয়, ফিল করতে হয় দৈনন্দিন জীবনে, বুঝতে না, আসলে ফিল করতে হলে সেই ক্ষেত্রে বেগের মানটা খুবই বড় হতে হবে। এবং খুবই বড় যদি হয় তাহলে √1 - v²/c² একটা ভালো ভ্যালু আসবে। সেই ভ্যালুটা ব্যবহার করে আমরা বলতে পারবো যে টাইম, লেন্থ আর ভরের ক্ষেত্রে যে চেঞ্জটা হচ্ছে সেটা কেন হচ্ছে। এখন আমরা এই সূত্রগুলো ব্যবহার করব এবং সূত্রের মধ্যে কোনটা কি সেটা একটু আলোচনা করি। তো প্রথমে আমরা টাইমের সূত্রটা দেখি। টাইমের সূত্রটা এখানে জলদি করে শেষ করি। টি নট আর টি কি, তার আগে আমরা মনে করি দুইজন অবজারভার, একজন এস নট, আচ্ছা আমরা এস নট আর এস না ধরে আগের মতোই চিন্তা করি এস আর এস প্রাইম। এস স্থির আছে, মনে করো এস হচ্ছে পৃথিবী, আর এস প্রাইম হচ্ছে একটা রকেট যেটা গতিশীল, পৃথিবীর সাপেক্ষে এক্স অ্যাক্সিস বরাবর ভি ভেলোসিটিতে গতিশীল। আমরা কিন্তু একটা অ্যাক্সিস বরাবর গতিশীল ধরে নিয়েছি সুবিধার জন্য। তাহলে এই ভি এর মান কত, আমরা একটু মনে করি যে ভি এর মান হচ্ছে 0.6c, মানে আলোর বেগের 10/6 বা 0.6 গুণ। এক্স্যাক্টলি আমাদের এই মানটা বের করা লাগবে না কিন্তু ম্যাথ করার সময়, যে আলোর বেগ তো 3 × 10⁸, ওটা দিয়ে গুণ করে বের করা লাগবে না। আমরা কীভাবে করতে পারি, আমরা √1 - v²/c² এর মানটা বের করে ফেলি। তো √1 - v²/c², এটার মানটা দেখি আমরা কত আসে। 1 - v এর মান ধরেছি আমরা 0.6, তাহলে c² কাটা যাচ্ছে, থাকতেছে কি 1 - 0.36, এখানে থাকতেছে √0.64, এটাকে রুট করলে আসে 0.8। ওকে, এটা আসে 0.8। তাহলে একটু চিন্তা করি, টি ইকুয়ালস টু টি নট ডিভাইডেড বাই 0.8, ঠিক না? সো টি ইকুয়ালস টু টি নট 1/0.8, 1/0.8 মেবি 1.25 হয়। আচ্ছা, এখানে যদি ক্যালকুলেশনে ভুল করে থাকি তোমরা একটু ঠিক করে নাও। তাহলে এইটা যদি খেয়াল করো, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে টি ইজ গ্রেটার দ্যান টি নট, ঠিক না? তাহলে টি ইজ গ্রেটার দ্যান টি নট, এক্ষেত্রে এটা আমরা খুব ভালো করে মনে রাখি, কারণ এটা আমাদের একটু গন্ডগোল করে। আমি ক্যালকুলেশনটা মুছে দিই, কারণ আমরা এটা ইউজ করবো এবং আমরা জানি এটা 0.8। সো √1 - v² যে 0.8, এটা আমরা পরের ম্যাথগুলোতে ইউজ করি, পরের সূত্রগুলোতে। এটা একটু লিখে রাখি এখানে। 0.8 হয়েছে কেন, কারণ ভি ধরে নিছি আমি 0.6, অন্য মান দিলে এটারও ভিন্ন মান আসতো কিন্তু। ওকে, তো এখানে খেয়াল করে দেখি টি হচ্ছে টি নট থেকে বড়। এখানে আমরা এটা মনে রাখি যে পৃথিবীতে যেই অবজারভার থাকবে তার সময় হবে দীর্ঘ, তার সময়ে, ওকে এটা আমি ভালো করে বুঝাই। আর যে হবে গতিশীল, রকেটে যাবে যে, একটু মনে রাখো, রকেটে যে যাবে তার সময়টা হবে কম, এর সময়টা হবে বড়, এর সময়টা হবে ছোট। আমি বড় আর ছোট বলতে কি বোঝাচ্ছি, বড় আর ছোট বলতে বোঝাচ্ছি এর যদি মনে করো এর ঘড়ি অনুযায়ী 2 দিন যায়, পৃথিবীর ঘড়ি অনুযায়ী কিন্তু 2 থেকে বেশি যাবে, 2 থেকে বেশি মনে করো 2.5 দিন যাবে, কারণ আমাদের এটা 1.25 কিন্তু গুণ দিলে 2.5 হয়, সেই হিসাবে বলতেছি আমি, 2.5 দিন যাবে। তার মানে পৃথিবীতে বেশি সময় যাবে, রকেটে কম সময় যাবে, ঠিক কি না? তো এইখানে এই টি আর টি নট দেখে বলো তো কোনটা পৃথিবীর আর কোনটা রকেটের হতে হবে। টি যেটা বড় সেটা অবশ্যই পৃথিবীর হবে,
আর টি নট যেটা ছোট সেটা অবশ্যই রকেটের হবে। এখন তোমার কোয়েশ্চেন জাগতে পারে যে উল্টোটা হবে কি না। উল্টোটা হবে না, এবং সেটা একটা অ্যাডভান্স টপিক হিসেবে আমরা পরে বা লেকচারের লাইভ ক্লাসের মধ্যে পরে সেটা বলে দিব বা আলাদা লেকচার দিয়ে দিব একটা। এখন আসল কথায় আসি, পৃথিবীর সময়টা হবে গিয়ে বড়, রকেটের সময়টা ছোট হবে, কিন্তু বইয়ের মধ্যে লেখছে ব্যাপারটা কাল দীর্ঘায়ন। তো রকেটটা গতিশীল, এবং রকেটটা যখন গতিশীল, রকেটের ভিতরে তুমি যদি চিন্তা করো পৃথিবীতে 2.5 দিন সময় অতিবাহিত হলো, তাহলে রকেটের মধ্যে কতদিন সময় অতিবাহিত হওয়ার কথা ছিল? উত্তর 2.5 দিন হওয়ার কথা ছিল, কিন্তু রকেটে আমরা দেখতেছি যে কম সময় অতিবাহিত হলো, ঠিক না? কম সময়, কিন্তু এই কম সময়টাকে কিন্তু বলা হয়, বইয়ের মধ্যে বলা হয়েছে কাল দীর্ঘায়ন। দীর্ঘায়িত হয়েছে। কাল দীর্ঘায়ন কিভাবে হয়? টাইম ডায়ালেশন ইংরেজিতে বলে, ডায়ালেশন, ডায়ালেটেড, দীর্ঘায়ন। তো সময়টা কিভাবে দীর্ঘায়িত হয়েছে? সময় কি এখানে কমে গেছিল না? 2.5 দিনের বদলে 2 দিন হয়ে গেছে। একটু এভাবে চিন্তা করো, তুমি 2.5 দিন ধরে একটা কাজ করবে, আর তোমার এক বন্ধু 2.5 দিন ধরে সেই একই কাজ করবে। তো তোমার বন্ধু রকেটে করে উড়ে চলে যাচ্ছে, তুমি 2.5 দিনে পৃথিবীতে সে কাজটা করে ফেললে। তোমার বন্ধুর কি কাজটা শেষ হয়েছে? হয়নি, কারণ তার সময় অনুযায়ী তার রকেটে 2 দিন পার হয়। তো তার যদি 2 দিন পার হয়, তাহলে তার সে কাজটা কি আর একটু বেশি সময় লাগবে না পৃথিবীর সময় অনুযায়ী? সে কিন্তু 2.5 দিনেই করবে রকেটে, বাট রকেটে 2.5 দিন হইতে হইতে পৃথিবীতে কি আরও বেশি টাইম পার হয়ে যাবে না? সো তোমার কাছে পৃথিবী থেকে রকেটের দিকে তাকালে মনে হবে, যদি তুমি দূরবীন দিয়ে, খুবই শক্তিশালী দূরবীন দিয়ে দেখো রকেটে, তোমার মনে হবে যে রকেটের ভিতরে সব কিছু স্লো হয়ে গেছে। এই জিনিসটাকে বলে কাল দীর্ঘায়ন হয়ে গেল, যে একটা কিছু করার জন্য এখন বেশি সময় প্রয়োজন হচ্ছে। পৃথিবীতে বেশি সময়, বাট রকেটে কিন্তু কম সময়। এই কারণে এই ওয়ার্ডটা আসছে যে দীর্ঘায়ন, কালটা দীর্ঘায়ন হয়ে গেল। পৃথিবীতে একটা কলম ছাড়লে সেটা পড়ে যাবে, রকেটে সেই কলমটা পড়তে বেশি টাইম লাগবে বলে মনে হচ্ছে, বাট রকেটেও কিন্তু একই টাইম লাগবে। বাট রকেটে সে একই টাইম যাইতে যাইতে পৃথিবীতে আরও বেশি টাইম পার হয়ে যাবে, এই জন্য এটাকে কাল দীর্ঘায়ন বলে। অর্থাৎ রকেটে 2.5 দিন হইতে হইতে পৃথিবীতে কিন্তু 2.5 থেকে বেশি দিন হয়ে যাচ্ছে। এই কারণে হচ্ছে আমরা এটাকে কাল দীর্ঘায়ন বলতেছি। তো এটা আমরা মাথায় রাখি যে গতিশীল বস্তু যেটা, সেটার টাইমটা স্লো হবে। এখন এই টি আর টি নট তো অবজারভারের সাপেক্ষে, ঠিক না? অবজারভারের সাপেক্ষে ব্যাপার হইলে তোমাদের মধ্যে যে কোশ্চেনটা জাগার কথা, এখানে আমি কোশ্চেনটা জাগাইয়া দিই আগেই, সেটা হচ্ছে, আচ্ছা একটু ওয়েট করে আমরা এল আর এমটা পড়ে আসি, তারপরে হচ্ছে আমরা সেখানে ফেরত যাব। তো আমি যদি স্পেসের সূত্রটা দেখি, স্পেসের সূত্রটাতে কি হচ্ছে? স্পেসের সূত্রটা আমরা এখানে করি এই জিনিসটা। স্পেসের সূত্রটা আসতেছে কি, এল ইকুয়ালস টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। মনে করো, আচ্ছা এটার মান কত আসছিল আমাদের ভ্যালু অনুযায়ী? 0.8, ঠিক না? তো পৃথিবীতে একটা বস্তুর দৈর্ঘ্য এল নট, তুমি যখন বস্তুটা গতিশীল অবস্থা থেকে পৃথিবীতে তাকাবা, তোমার কাছে সেটার দৈর্ঘ্য কমে গেছে বলে মনে হবে না? 0.8 দিয়ে গুণ করছি, কমে যাবে। যদি এল নটের মান 100 হয়, 100 ইন্টু 0.8 কত আসতেছে? এটা আসতেছে 100 ইন্টু 0.8, এটা আসতেছে 80 মিটার। তাহলে 100 মিটারের বস্তু আমি পৃথিবীতে দেখলে মনে হবে 80 মিটার। রকেট থেকে যদি আমি পৃথিবীতে তাকাই, পৃথিবীতে একটা 100 মিটারের বস্তু আমার কাছে 80 মিটার লাগবে। একই লজিক আমি উল্টা যদি ইউজ করি, যে রকেটে যখন আমি বলবো যে আমি পৃথিবীতে, আমি এখন রকেটের দিকে তাকায় আছি, রকেটে একটা বস্তুর দৈর্ঘ্য 100 মিটার, তাহলে পৃথিবী থেকে আমি এটাকে কত দেখব? আমি এটাকে কমই দেখব, 80 মিটারই দেখব। এখানে কি কোনো গন্ডগোল হয়? আমি পৃথিবীতে থেকে রকেটে একটা 100 মিটারের যদি কিছু থাকে, সেটাকে আমি বলবো 80 মিটার, আর রকেটে যে আছে সে যখন আবার পৃথিবীতে আমারটা দেখবে, আমার যে দৈর্ঘ্য 100 মিটারের বস্তুটা থাকবে, সেটাকে সে বলবে 80 মিটার। আমরা যদি দুইজনই একই বেগে চলে আসি, সে রকেটটা থামায়ে আমার বেগে চলে আসলো, বা আমি পৃথিবীকে কোনোভাবে গতিশীল করে তার বেগে নিয়ে গেলাম, যখন দুজন একই বেগে আসবো, ভি এর পার্থক্যটা আর থাকবে না। তাহলে এল আর এল নট কী হতে হবে? সমান হতে হবে। তো সমান হয়ে গেলে তখন আমি তার দ্বন্দ্বটাকেও 100 মিটার দেখব, সেও আমার বস্তুটাকে 100 মিটার দেখবে, তখন আর দৈর্ঘ্যের পার্থক্যটা দেখা যাবে না। কিন্তু আবারও যদি গতিশীল হয়, তাহলে আমিও যেমন তার জিনিসটা সংকুচিত হয়ে গেছে বলে বলবো যে দৈর্ঘ্য কমে গেছে, সেও আবার আমারটা সংকুচিত হয়ে গেছে বলে বলবে, এবং এখানে কিন্তু কোনো গণ্ডগোল হইতেছে না, ঠিক কি না? অবজারভেশন, মেজারমেন্ট। এবার আমরা যদি এই একই লজিকটা টাইমের ক্ষেত্রে চিন্তা করতে যাই, আমি এখানে যখন বললাম পৃথিবীতে 2.5 দিন সময় পার হবে, আর রকেটটা যেহেতু গতিশীল, আমি দেখব যে রকেটটা স্লো হয়ে গেছে, রকেটে 2 দিন সময় পার হয়েছে।
এখন রকেটে যে আছে সে রকেটে বসে বসে কি বলতে পারে, সে বলতে পারে না আমি রকেটে, আমার কাছে তো রকেটটা স্থির মনে হচ্ছে, আমার কাছে উল্টা মনে হচ্ছে পৃথিবীটা পিছন দিকে সরে যাচ্ছে। তো পৃথিবীটা যদি পিছন দিকে সরে যায়, পৃথিবীর যে বেগের গতিশীল পৃথিবী রকেটের সাপেক্ষে, সেক্ষেত্রে রকেট কি বলবে, রকেট বলবে যে রকেটে 2.5 দিন গেছে বাট পৃথিবীতে 2 দিন গেছে, ঠিক না? এখানে কিন্তু দৈর্ঘ্যের মতো প্রবলেমটা ক্লিয়ার হয় না, প্রবলেমটা থেকে যায়। কারণ আমি যদি রকেটটা ঘুরে পৃথিবীতে ফেরত নিয়ে আসি বা পৃথিবী আর রকেট একত্র করি বা পৃথিবী টেনে রকেটের কাছে নিয়ে যাই কোনোভাবে, তখন আমরা যখন বেগ দুইটা সমান করে ফেলবো, তখন আসলে কার ঘড়িতে কয়দিন পার হবে। যদি এমন হয় পৃথিবীতে 5 দিন গেছে, রকেটে কি 4 দিন যাবে, নাকি রকেটে 5 দিন আর পৃথিবীতে 4 দিন যাবে? এই ক্ষেত্রে এটা মনে রাখো যে রকেট আসলে সমবেগে গতিশীল থাকবে না। রকেট পৃথিবীতে ফেরত আনতে হলে কি করতে হবে, রকেটের মধ্যে একটা ত্বরণ দিতে হবে, রকেটটা থামায় ঘুরায় ফেরত আনতে হবে। এবং যখনই ত্বরণের ব্যাপার স্যাপার আসবে বা এইগুলো আসবে, তখনই সেটা হচ্ছে আমাদের বইয়ের সিলেবাসের বাইরে চলে যাচ্ছে। বই কিন্তু কোথাও ত্বরণের কথা উল্লেখ নাই, বইয়ে বলা আছে কি সমবেগে গতিশীল। তো যখনই ত্বরণের ব্যাপারটা আসবে, তখনই যেই বস্তুটায় ত্বরণ হবে সেই বস্তুটার হিসাব নিকাশ বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ রকেটের হিসাব নিকাশ বাদ। তাহলে পৃথিবীরটাই হবে, পৃথিবীর হিসাবে 2.5 দিন 2.5 দিন 5 দিন, রকেটে যাবে 2 দিন 2 দিন 4 দিন। এই জন্য হচ্ছে আমি এটা মুখস্থ করে ফেলতে বলছি যে পৃথিবীতে সবসময় টাইমটা বড় হবে, রকেটে সবসময় টাইমটা ছোট হবে, যে কোনো সৃজনশীল কোশ্চেনে যে কোনো জায়গায়। কিন্তু দৈর্ঘ্যের ক্ষেত্রে আসলে সেই ব্যাপারটা কাজ করে না, কারণ দৈর্ঘ্যের ক্ষেত্রে তো এটা কোনো প্রবলেম না। তুমি ওইটা গতিশীল অবস্থায় 100 মিটারের জিনিসকে 80 মিটার দেখবা, সেম ওই রকেট থেকেও পৃথিবীর 100 মিটারের জিনিসকে 80 মিটার দেখবে, এটার কোনো পার্থক্য পরিলক্ষিত হবে না। দুইজনের ক্ষেত্রেই জিনিসটা সেম রূপ হবে, এবং যখন দুইজন একত্র হয়ে যাবে, বেগ সমান করবে, তখন দুইজনেই আবার 100 মিটারের জিনিসকে 100 মিটারের জিনিসই মাপবে। এবার আমরা লাস্টের থার্ড পার্টটাতে চলে আসি। তাহলে এখন এই থার্ড যে পার্টটা, ভর, ভরের এই পার্টটাতে যদি আসি আমরা, এই পার্টে কি হচ্ছে, এই পার্টটাতে আমি যদি বলি m0 হচ্ছে 100 কেজি, আর নিচে এটা কত ছিল আমাদের 0.6c ধরার কারণে এটা আসছিল 0.8, যেটা অ্যাকচুয়ালি উপরে আনলে 1.25, এটা একটু তোমরা ক্যালকুলেটারে চেক করো, এটা আসে তাহলে 125 কেজি। তো একটু যদি খেয়াল করি, মনে করি একটা বস্তুর স্থির ভর m0, বস্তুটার ভর কত m0 100 কেজি, এটা মনে করো আমার রকেটটাই। এখন এই রকেটটার ভর 100 কেজি, রকেটটা যখন পৃথিবী থেকে গতিশীল হলো 0.6c ভেলোসিটিতে, আলোর বেগের 0.6 গুণ ভেলোসিটিতে, তখন পৃথিবী থেকে আমি যদি রকেটের ভরটা মাপি, কিভাবে মাপবো, এটা কিন্তু বইয়ে লেখা নেই, এটা গুগল করলে ইন্টারনেটে খুঁজলে তোমরা পাবা যে কোনো না কোনোভাবে মাপা যায়। এটা আসলে সিলেবাসের মধ্যে পড়ে না কীভাবে মাপতে হবে, ইনস্ট্রুমেন্টেশনের জিনিস এগুলো উপরের ক্লাসের বইতে থাকবে। তো আমরা আসল কথায় আসি, এই যে ভরটা যদি আমি কোনোভাবে মাপতে পারি, আমি ভরটা কি 100 কেজিই দেখবো কি না, না 100 কেজি দেখবো না, আমি দেখবো 125 কেজি। আবার দৈর্ঘ্যের মতো জিনিসটা উল্টা চিন্তা করো, মনে করো পৃথিবীতে একটা বস্তু রয়ে গেছে যেটার ভর 100 কেজি, আর তুমি রকেটে করে চলে যাচ্ছ। তুমি রকেটে করে যাওয়ার সময় পৃথিবীর দিকে তাকাইলা এবং পৃথিবীর এই 100 কেজি বস্তুটার ভর জানতে চাইলা। এবার কিন্তু তুমি গতিশীল, কিন্তু তুমি কি বলবা, না আমি স্থির, আমি রকেটে বসে আছি, পৃথিবী উল্টা দিকে গতিশীল। তাহলে পৃথিবীর সে 100 কেজি ভরের বস্তুটা m0 তোমার কাছে 125 কেজি মনে হবে। এবার যদি তুমি বলো আচ্ছা চল আমরা একই বেগে আসি, আমি রকেট থামে তোমার কাছে ফেরত আসি, বা পৃথিবীকে ঠেলে ঠেলে আমরা রকেটের স্পিডে নিয়ে যাই, দুইজন যখন একত্র হবে তখন কি হবে, তখন দুইজনই যখন একই বেগে চলে আসবে, m আর m0 সমান হয়ে যাবে, এবং দুইজনই বলবে যে হ্যাঁ এটা তো 100 কেজি, তোমারটাও 100 কেজি, কোনো পার্থক্য নাই, সেম দৈর্ঘ্যের মতো ব্যাপারটা। সো এখানেও কোনো গণ্ডগোল লাগে না, কিন্তু টাইমের ক্ষেত্রে গণ্ডগোলটা লাগে। তো এখানে যেহেতু কোনো গণ্ডগোলটা লাগে না m আর m0-এ, সো এটাতেও আসলে কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু এখন কথা হচ্ছে দৈর্ঘ্য একটা, যেটা আমরা বললাম কমে যায়, গতিশীল থাকলে দৈর্ঘ্যটা কমে যায়। দৈর্ঘ্য কিন্তু আসলে x, y, z 3টা কোঅর্ডিনেট থাকে। তো তোমাদের এই 3টা কোঅর্ডিনেটে আসলে কিভাবে দৈর্ঘ্যটা কমে বাড়ে, ঠিক না? এটা নিয়ে তোমরা চিন্তা করো, আমি এটা পরে বলে দিব লেকচারে, যে কোন অ্যাক্সিসের দৈর্ঘ্যটা আসলে কমবে আর কোন অ্যাক্সিসেরটা কমবে না, এরকম কোনো ঘাপলা আছে কিনা। আরেকটা জিনিস হচ্ছে টাইমের যে ব্যাপারটা, টাইমের ব্যাপারটার জন্য আচ্ছা আমি এখানে কিছু টাস্ক দিয়ে দিই, যেহেতু 5টা টাস্ক দিতে হবে, আমি 5টা টাস্ক একবারে দিব আজকে। প্রথমটা হচ্ছে, আমি টুইন প্যারাডক্স বলে একটা জিনিস আছে, টাইমের যে গণ্ডগোলটা সেটাকে টুইন প্যারাডক্স বলে, উপরের ক্লাসের বইতে আছে, এটা তোমরা খুঁজে বের করে দেখতে পারো। সেকেন্ড হচ্ছে, আমি এই সূত্র 3টা টি0, এল0 আর m0, 3টা সূত্রের ডিরাইভেশন বই থেকে করতে বলবো এক্সট্রা ওয়ার্ক হিসেবে।
এটা আসলে লাগবে না, কিন্তু করে রাখলে ভালো। লরেন্স পরিবর্তনের সূত্র ব্যবহার করে এই ডিরাইভেশনগুলো দেখলে ভালো এটা। সো এখানে 3টা সূত্রের ডিরাইভেশন আর টুইন প্যারাডক্স, 4টা টাস্ক হলো। আরেকটা জিনিস যেটা দিব সেটা হচ্ছে ইকুয়ালস টু এমসি স্কোয়ার। এটা হচ্ছে আমরা লাস্ট টপিকে দেখব। এই সূত্রের ডিরাইভেশনটাও হচ্ছে আমি তোমাদের টাস্ক হিসেবে দিব। তাহলে এখানে আমি এক্সট্রা কোনো টাস্ক দিতে চাচ্ছি না। এখানে হচ্ছে আমি তোমাদের এক্সট্রা টাস্ক না দিয়ে বই থেকে প্রত্যেকটা ডিরাইভেশন পড়তে বলতেছি, জাস্ট একটা এক্সট্রা টাস্ক দিলাম যেটা বইয়ের বাহিরের, টুইন প্যারাডক্স। ওকে, এই প্রত্যেকটা হচ্ছে এখানকার 5টা টাস্ক, 6 থেকে 10। এখন আমরা ভরেরটার ক্ষেত্রে ফেরত আসি। তাহলে ভরও কিন্তু আমাদের কাছে ভিন্ন বলে মনে হবে। এখন একটু চিন্তা করো, কোনো একটা বস্তু যদি গতিশীল থাকে তার ভর বেড়ে যায় বলে মনে হয়, ঠিক না? যেই যাকে দেখুক না কেন, বেগের যে পার্থক্য থাকবে, বেগের পার্থক্যর কারণেই মনে হবে যে ভর বেড়ে গেছে। সো আমরা এই বাড়তি যে ভরটা বেড়ে গেল, যে ভরটা 100 কেজির বস্তুটা আমার কাছে 125 কেজি মনে হইতেছে, এই এক্সট্রা ভরটা কেন আসছে আমরা সেটা দেখব। ম্যাস এনার্জি টপিক নাম্বার 10, এখানে দেখবো সেই জিনিসটা আমরা। এবং টপিক নাম্বার 10-এ আমি প্রথমে সূত্রটা দিয়ে দিব, সেটা হচ্ছে ইকুয়ালস টু এমসি স্কোয়ার। আমি সূত্র ব্যাখ্যা দিব, কিন্তু সূত্রের ডিরাইভেশনটা দেখাবো না, সেটা বইয়ের মধ্যেই আছে, সেটা আমি টাস্ক হিসেবে দিয়ে দিলাম। ইকুয়ালস টু এমসি স্কোয়ার বলতে কী বোঝায়? আইনস্টাইনের এই তত্ত্বের কারণে আমরা দেখলাম যে সময় সেম থাকে না দুটা গতিশীল বস্তুর মধ্যে, দৈর্ঘ্য সেম থাকে না, ভর সেম থাকে না। কেবল এইটা না, আরও বড় অ্যাপ্লিকেশন হিসেবে এই সূত্রটা আসে। এগুলো সব কিন্তু বলতে গেলে এই থিওরি থেকে পাওয়া ফলাফল। তো এই একটা ফলাফল আসে, এটা বলে যে কোনো বস্তুর ভর এবং শক্তির মধ্যে কী সম্পর্ক আছে। আমরা কি জানতাম এতদিন? আমরা সিলেবাস অনুযায়ী এতদিন জানতাম যে কোনো বস্তুর ভর ফিক্সড, ভর আলাদা, আর শক্তি আলাদা। ভর হচ্ছে যেটা মহাকর্ষীয় বল দেয়, ভর হচ্ছে জায়গা দখল করে, ভরের আয়তন আছে ভর। আর শক্তি কি? শক্তি হচ্ছে যা দিয়ে কাজ সম্পাদন হয়, শক্তির আকার নাই, আয়তন নাই। তো শক্তি একটা জিনিস, ভর একটা জিনিস। কিন্তু এখানে এই সূত্রটা কি বলতেছে? এটা বলতেছে যে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা যাবে, শক্তিকে আবার ভরে রূপান্তর করা যাবে। যাবে কিভাবে সেটা এখানে নাই, কিন্তু এখানে বলতেছে যে সম্পর্কটা কি। সম্পর্কটা হচ্ছে সি স্কোয়ার দিয়ে গুণ। তাহলে 1 কেজি ভর কত কত বেশি এনার্জি। সি স্কোয়ার মানে কি? 3 × 10⁻⁸ স্কোয়ার, মানে 9 × 10⁻16। 1 কেজি ভরের বস্তু তাহলে এত জুল, এটা বিশাল একটা এনার্জি। তো এটা হচ্ছে ইকুয়ালস টু এমসি স্কোয়ার আমাদেরকে দেয় যে বস্তুর ভর এবং শক্তির মধ্যকার সম্পর্ক। আমি যদি এখানে খেয়াল করি, আমি লিখছি কিন্তু আমি এম নট লিখি নাই। কেন এম নট লিখি নাই? আমাদের দুইটা বস্তুর মধ্যে যদি বেগের পার্থক্য না থাকে, সেই ক্ষেত্রে আমার বস্তুটা 100 কেজি হলে 100 কেজি ফিল হবে আমার কাছে, এবং আমি তখন বলবো এম নট, স্থির ভর। তাহলে বস্তুটার শক্তি হবে ই নট, স্থির শক্তি। বস্তুর স্থির শক্তি, এটা স্থিতি শক্তি না, এটা স্থির শক্তি। এই শক্তিটা আসলে কনভার্ট না করা পর্যন্ত আমরা পাবো না, ভরকে এনার্জিতে কনভার্ট না করা পর্যন্ত এটা পাবো না। সো ই নট ইকুয়ালস টু এম নট সি স্কোয়ার, এটা স্থির শক্তি, স্থিতি না কিন্তু এটা। এখন নেক্সট একটু খেয়াল করি, বস্তুটা যদি গতিশীল থাকে, আমার সাপেক্ষে যদি বস্তু আরেকটা গতিশীল থাকে যেটার ভর আমার সাপেক্ষে 100 কেজি ছিল, কিন্তু এখনও গতিশীল হচ্ছে আমাদের আগের উদাহরণটার মতো, এই উদাহরণটার মতো। তাই আমার কাছে এটার ভর 100 কেজির জায়গায় 125 কেজি মনে হচ্ছে, এমসি স্কোয়ার মনে হচ্ছে। তাহলে কি এটার এনার্জি কি আগেরটার মতো আছে, না এনার্জি বেড়ে গেছে মনে হবে? তাহলে এই এক্সট্রা এনার্জিটা কি? এই এক্সট্রা এনার্জিটা হচ্ছে ই নট থেকে একটু এক্সট্রা বেশি। ই নট কি? ই নট হচ্ছে এম নট সি স্কোয়ার, এটা থেকে একটু বেশি না? এই বেশিটুকু কেন আসছে বলো তো? হ্যাঁ, গতির জন্য আসছে। এই এক্সট্রাটুকু আসছে বেগের কারণে। তাহলে এই এক্সট্রাটুকু কী শক্তি? এক্সট্রাটুকু হবে গতিশক্তি। তাহলে এমসি স্কোয়ার 100 কেজিটা যখন আমার কাছে 125 কেজি মনে হবে, এটার থেকে আমি এম নট সি স্কোয়ার যদি বাদ দিতে পারি, এই দুটা সূত্র দেখি আমি এখানে, ইকে তাহলে কি হচ্ছে? এম সি স্কোয়ার মাইনাস ই নট। ই নট মানে কি? এম নট সি স্কোয়ার। এটাই হচ্ছে আমার গতিশক্তি। ইকে ইকলস টু এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, এটাই হচ্ছে গতিশক্তি। তো এটা যদি গতিশক্তির সূত্র হয়, নিউটনের গতিশক্তির সূত্রটা কি? নিউটনের গতিশক্তির সূত্রটা হচ্ছে হাফ এম নট, কারণ নিউটনের নিয়ম অনুযায়ী ভর চেঞ্জ হয় না, ভি স্কোয়ার। এখন তোমাদেরকে আমি এখানে একটা এক্সট্রা কাজ দিব, এটা টাস্ক হিসেবে না, এসডাব্লিউ হিসেবে চিন্তা করতে পারো, এসডাব্লিউতে দিয়ে দেবো এটা। এই সূত্রটা থেকে নিউটনের এই সূত্রটা কি বের করা যায় কি না? এবং আমরা শুরুতে মানে লাস্ট লেকচারে বলেছিলাম হয়তো, যে কখন আইনস্টাইনের এই আজগুবি রেজাল্টগুলো আমরা পাইলাম 4টা, এই রেজাল্টগুলো কখন আমরা না নিয়ে নিউটনের সূত্র দিয়ে ম্যাথ করতে পারবো, যেখানে টাইম সেম থাকবে, ভর সেম থাকবে, দৈর্ঘ্য সেম থাকবে। কখন করতে পারবো সেটা করতে পারবো যখন বস্তুর বেগটা
খুব কম হবে আলোর বেগের থেকে। আমরা v²/c² প্রায় 0 ধরতে পারবো। তো এই শর্তটা ইউজ করে তোমাদেরকে হচ্ছে আইনস্টাইনের গতিশক্তির সূত্র যেটা, এটা আইনস্টাইনের গতিশক্তির সূত্র, এই সূত্র থেকে এটা নিউটনের গতিশক্তির সূত্র যেটা, এটাতে তোমরা কনভার্ট করতে পারবে। আইনস্টাইনের এই সূত্রটা থেকে mc² - m0c² হাফ mv² সূত্রতে কনভার্ট করতে পারবে। আর ম্যাথের সময় বা থিওরির সময় কোন সূত্রটা ইউজ করবো, যদি তোমার বস্তুর ভেলোসিটি খুব কম হয় সেক্ষেত্রে আমরা নিউটনেরটা ইউজ করব। আর যদি বস্তুর ভেলোসিটি অনেক বেশি হয়, আলোর বেগ কত, 3 × 10⁸, আমার বস্তুর বেগ যদি সামথিং × 10⁷ উপরে আসে, 5 × 10⁷, 7 বা 10⁸ রেজাল্ট এখানে চলে আসে 1 × 10⁸, সেক্ষেত্রে কিন্তু বেগটা অনেক বড় চিন্তা করব এবং আমি আইনস্টাইনের সূত্রটা ব্যবহার করার জন্য রেকমেন্ড করব, এবং আইনস্টাইনের সূত্রটা ব্যবহার করলে রেজাল্টটা অ্যাকুরেট আসবে। আর যদি বেগ কম হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা নিউটনের সূত্রটা দিয়ে করব, যেমন অন্য সব চ্যাপ্টারে করব। তো এখানে এই লেকচারটা শেষ করছি। এই লেকচারে আমরা কিন্তু এইচএসসির সিলেবাস অনুযায়ী, বাংলাদেশের এইচএসসি সিলেবাস অনুযায়ী যতটুকু আধুনিক পদার্থবিজ্ঞানের এই প্রথম পার্ট রিলেটিভিটি, আইনস্টাইনের রিলেটিভিটি পড়ানোর কথা, সেটুকু কভার করে ফেলেছি। বই থেকে ডিরাইভেশনগুলো দেখবে, কিছু ম্যাথ করবে, তাহলে এটা মোটামুটি এই ক্লাসের জন্য হয়ে যাবে। এর থেকে বেশি নলেজ আসলে উপরের ক্লাসের সিলেবাসে গেলেই পাবে। তো এখন ওটা পার্সিউ না করে পরে করতে পারো, অথবা পুরো বইয়ের সিলেবাস যদি কমপ্লিট হয়ে যায় সেই ক্ষেত্রে তোমাদের ইন্টারেস্ট বেশি থাকলে তখন দেখতে পারো, অথবা আমার অ্যাডভান্স লেকচারগুলো দেখে নিতে পারো।